আগের চ্যাপ্টারগুলোতে আমরা যখনই এনার্জিকে মেনশন করতাম তখন এই এনার্জি বলতে আমরা আসলে মেইনলি হিট বা তাপকে বোঝাতাম। কিন্তু এই এনার্জিরও কিন্তু বিভিন্ন ধরনের ফর্ম আছে বা বিভিন্ন ধরনের রূপ আছে। তেমনি দুটা রূপ হচ্ছে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি এবং ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা আসলে এনার্জির এই দুইটা ফর্মকে নিয়ে কাজ করব এবং এই পুরো চ্যাপ্টারটা যদি একটা সামারি দিতে চাই আমি, তাহলে আমি বলবো যে শুরুতে আমরা করব কি, এই কেমিক্যাল এনার্জি নিয়ে আমরা হালকা পাতলা ডিসকাশন করব। তারপরে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি রিলেটেড হালকা পাতলা ডিসকাশন করব। তারপর সবার শেষে আমরা করব কি, আমরা দেখব কিভাবে এই কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায় এবং এই ইলেকট্রিক্যাল এনার্জিকে কিভাবে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। এবং এই পুরো জিনিসটা কিন্তু আমরা জানি এনার্জি কনজারভেশন প্রিন্সিপলের মাধ্যমে বা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে জানি যে এই জিনিসটা করা সম্ভব। তো এই সিকোয়েন্সটা যদি ফলো করি তাহলে আমাদের ফার্স্ট টপিক কি হবে, কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি। তো এই কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি জিনিসটা কি, এটা হচ্ছে মেইনলি তোমরা নিজেরাও জানো, সেটা হচ্ছে কি, আমাদের যতগুলো মলিকিউল আছে, বিভিন্ন ধরনের মলিকিউল, যেমন হাইড্রোজেন, এইচ এইচ, এই মলিকিউল বা অণুগুলোর মধ্যে যেই আমাদের কেমিক্যাল বন্ড আছে বা রাসায়নিক বন্ধন আছে, এর মধ্যে থাকা শক্তিই হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি। তো এই এনার্জিটা আমরা জানি যে রিলিজ হয় যখন আমাদের এই বন্ডটা ফর্ম করে বা বন্ধন গঠন করে, এবং আমরা যখনই এই বন্ডটাকে ভেঙে ফেলি, ওই বন্ডটাকে ভাঙার জন্য আমরা কি করি, এনার্জি দিই, তাই না? যেটা কিন্তু এই দুটা জিনিস কিন্তু আমরা আগের চ্যাপ্টারে বেসিক হিসেবে পড়ছিলাম। তো এখানে দেখো আমরা কি করতেছি, এই যে এনার্জি রিলিজ হচ্ছে এবং এনার্জি আবার দিচ্ছি, এই যে এনার্জি দিচ্ছি এবং নিচ্ছি, এই এনার্জিটি কি আমাদের কেমিক্যাল এনার্জি, তাই না? কেমিক্যাল এনার্জি। এখন এই যে এনার্জি, কেমিক্যাল এনার্জি রিলিজ হচ্ছে এবং আবার এই কেমিক্যাল এনার্জি কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে বা শোষণ হচ্ছে এবং বিকৃত হচ্ছে, এটা কিন্তু একমাত্র হয় কিসের মাধ্যমে, বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মিং এর মাধ্যমে বা বন্ধন গঠন এবং বন্ধন ভেঙে যাওয়ার মাধ্যমে। এবং এই বন্ড ফর্মিং এবং বন্ড ব্রেকিং এটা কিন্তু একমাত্র কোথায় হয়, আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হয় বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তো আমরা কি বলতে পারি এখানে, যে আমাদের এই কেমিক্যাল এনার্জি আমরা রাসায়নিক বন্ধনের মাধ্যমে থাকে এবং আমরা এটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, রিলিজ করতে পারি বা অ্যাবজর্ব করতে পারি, তাই না? তো এখান থেকে আমরা চাইলে কেমিক্যাল এনার্জি ডেফিনিশন কি লিখতে পারি, সেটা হচ্ছে chemical energy is the energy stored in the bonds of chemical compounds that can be released or absorbed during a chemical reaction। বা বাংলাতে বললে, রাসায়নিক যৌগসমূহের বন্ধনে সঞ্চিত শক্তি যা রাসায়নিক বিক্রিয়ার সময় শোষিত বা বিকিরিত হয়, তাকে আমরা কি বলবো, রাসায়নিক শক্তি বলবো। এবং এই ডেফিনিশন পুরোটা কিন্তু আমি কিছুক্ষণ আগে মাত্র বুঝালাম তোমাদের যে কোনটা কি বোঝায়। তো সবাই এই ডেফিনিশন লিখে ফেলো ভিডিওটা পজ করে। ওকে, তাহলে মনে করে আমি লিখে ফেলছো তোমরা। তো এখন আমরা দেখবো হচ্ছে এই কেমিক্যাল এনার্জিটা আমরা আসলে কোথা থেকে পাই বা কোন কোন সোর্স থেকে পাই। তো দেখো, এই কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তির সোর্স হচ্ছে মেইনলি তিনটা। প্রথমটা হচ্ছে বন্ড এনার্জি,
সেকেন্ডটা হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল। এবং 3 নাম্বারটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ এনার্জি ইন কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। তো এই তিনটেই কিন্তু আসলে আগের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোতে কিন্তু তোমরা হালকা পাতলা সবকিছু কিন্তু তোমরা পড়ছো। যেমন এই বন্ড এনার্জি এটা কিন্তু আমরা চ্যাপ্টার 7-এ পড়ছিলাম যখন আমরা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক বা তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়া নিয়ে ডিসকাশন করতেছিলাম। ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বল এটা কিন্তু আমাদের সেই প্রাগৈতিহাসিক যুগে যখন আমরা চ্যাপ্টার 2 পড়তাম তখন আমরা পড়ছিলাম। আর এই ট্রান্সফরমেশন অফ এনার্জি বা রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর এটা কিন্তু আসলে কমন সেন্স। আমরা কিন্তু জানি যে বন্ড ব্রেক হয় এবং বন্ড রিলিজ হয় বা বন্ড কি বলে ফর্ম করে। তো ওইখানে কিন্তু এনার্জি একবার দিই একবার কি নেই। এটাই কিন্তু আসলে কিন্তু আমাদের এনার্জি ট্রান্সফরমেশন বা শক্তি রূপান্তর। তো এটাও কিন্তু আমরা আসলে চ্যাপ্টার 7-এ পড়ছিলাম। তো এই তিনটার মধ্যে আমরা আসলে এই চ্যাপ্টারে আসলে এই বন্ড ব্রেকিং বা বন্ড ফর্মিং এর জন্য যে এনার্জি রিলিজ হয় সেটা নিয়ে যখন আমরা ডিসকাশন করবো এই চ্যাপ্টারে তখন আমরা আসলে এই বন্ড এনার্জি নিয়ে কাজ করব এই চ্যাপ্টারে। তো এই বন্ড এনার্জি নিয়ে আমাদের এই চ্যাপ্টারের মেইন ডিসকাশন হবে। তো এই বন্ড এনার্জিটা আমরা চ্যাপ্টার 8 বা এই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু পড়তে যাচ্ছি। তো এই গেল আমাদের সোর্স অফ কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক বিক্রিয়ার সূত্র বা রাসায়নিক বিক্রিয়া না, রাসায়নিক শক্তির সূত্রসমূহ বা কি বলে উৎসসমূহ। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেক ধরনের শক্তি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। তো ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি নাম দেখেই বুঝতে পারতেছি এনার্জিটা কোথায় থাকবে, ভিতরে থাকবে। তো এনার্জিটা বলতে আসলে কি বোঝায়, তোমরা চ্যাপ্টার 2 এ যখন আমরা পড়েছিলাম তখন আমরা কিন্তু এক ধরনের থিওরি পড়ছিলাম, সেটা কি কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, মনে আছে কিনা জানি না, বা কণা সময়ের গতিশক্তি, কণা সময়ের গতিশক্তির তত্ত্ব। তো এই কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস আমরা কি পড়ছিলাম যে কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমাদের কোনো সাবস্টেন্স বা কোনো পদার্থের পার্টিকেল গুলো কি করতে পারে, ভাইব্রেট করতে পারে, তাই না? মনে করো এই যে কাঁপতেছে, বা আমি যদি আরেক অনেকগুলো নিই যে কাঁপতেছে, তাই না? বা একটু বড়গুলো নিই, এরকম কি করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। তো এরকম ভাইব্রেট করা মানে কি আসলে প্রতিটা পার্টিকেল কিন্তু একবার এদিকে যাচ্ছে একবার কি এদিকে যাচ্ছে, তাই না? তো এই যে তারা একবার এদিকে যায় একবার আরেক দিকে যায়, তো এটা কিন্তু এক ধরনের কি মোশন বা গতি। তো এই মোশন বা গতি যেহেতু আছে, এই মোশন বা গতির কারণে আমরা কি জানি যে এইটার মধ্যে বা এই পার্টিকেল গুলোর মধ্যে কি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে বা গতিশক্তি থাকবে। তো এখানে আমরা কি বুঝতে পারি যে এই পার্টিকেল গুলোর মধ্যে কি আছে, কাইনেটিক এনার্জি আছে। আবার ফিজিক্সের মধ্যে তোমরা পড়ে থাকবা যে দুটো চার্জ প্লাস এবং মাইনাস, এরা যদি কাছাকাছি থাকে, তো এরা কাছাকাছি যদি থাকে এরা কিন্তু সবসময় চাবে কি অ্যাট্রাক্ট হয়ে লেগে থাকতে চাবে, তাই না? কিন্তু আমি যদি জোর করে এই দুটাকে আলাদা করে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখি, একটা ডিস্টেন্স মেনটেন করে রেখে দিই, সে চাবে হচ্ছে কি একজন একজনের কাছে যেতে। কিন্তু আমি যদি এদেরকে এইভাবে সাসপেন্ড করে রাখি তাহলে দেখা যাবে কি এদের মধ্যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি স্টোরড হবে। তো এই যে আমাদের স্ট্রাকচারটা আমরা আঁকলাম, এই স্ট্রাকচারের মধ্যে খেয়াল করে দেখো প্রতিটা পার্টিকেলও কিন্তু একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে, তাই না? এরা কিন্তু একজন একজনের সাথে লেগে যায় না। তো এরাও যেহেতু ডিস্টেন্সে আছে একজন আরেকজনের সাথে, তাই এদের মধ্যে কিন্তু এই কাইনেটিক এনার্জি বাদেও
আরেক ধরনের এনার্জি থাকবে, সেটা কি পটেনশিয়াল এনার্জি, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই ইন্টারনাল এনার্জি, যেটা ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, এটা আসলে দুইটা শক্তির সামেশন। প্রথমটা কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এবং পরেরটা কি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এবং এটা কাদের? অফ পার্টিকেলস বা কণা সমূহের। তো এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি কিন্তু আমরা পাচ্ছি কিসের জন্য? আমাদের মোশনের জন্য, তাই না? আমাদের যে মোশন বা গতি, পার্টিকেল গুলোর গতি, তারাই কিন্তু আমাদের এই কাইনেটিক এনার্জি দিচ্ছে। আবার এই যে তাদের পজিশন বা তাদের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা কিন্তু কি পাচ্ছি, বা বিন্যাসের কারণে, অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাসের কারণে আমরা কিন্তু পটেনশিয়াল এনার্জি পাচ্ছি, তাই না? তাহলে আমাকে যদি বলতে হয় যে ইন্টারনাল এনার্জি কজ কি, বা ইন্টারনাল এনার্জির সূত্র কোত্থেকে আসে, বা এটার উৎস কোনটা, তাহলে আমরা উৎস বলবো দুইটাকে। একটা হচ্ছে মোশন অফ পার্টিকেলস বা কণাসমূহের গতি, এবং অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস বা কণাসমূহের বিন্যাস। তো এখান থেকে আমরা ডেফিনেশন কি বলতে পারি? Internal energy is the total energy contained within a substance due to the motion and arrangement of its atoms and molecules. এই যে মোশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, বা বাংলাতে বলতে চাইলে কোন যৌগের পরমাণু ও অণুসমূহের মধ্যে বিন্যাস এবং গতির কারণে যে শক্তি সঞ্চিত হয়, তাকে আমরা কি বলবো? অভ্যন্তরীণ শক্তি বলবো, যেটা কিন্তু আমি মাত্র তোমাদেরকে বোঝাচ্ছিলাম। ওকে, এই গেল হচ্ছে, আমি মনে করছি তোমরা এটা লিখে পাচ্ছ ডেফিনেশন গুলা। তো এরপরের আমরা টপিক যাই, সেটা হচ্ছে বন্ড এনার্জি। এবং এটা নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ এই জিনিসটা আমি আগের চ্যাপ্টারে অনেক হিউজলি ডিসকাস করছিলাম এবং ভালোভাবে এক্সপ্লেন করে দিছিলাম যে এই বন্ড এনার্জি জিনিসটা কি। তাও একটা হালকা পাতলা যদি আমাদেরকে সামারি দিতে চাই, সেটা আমি বলবো যে বন্ড এনার্জি হচ্ছে কোন একটা বন্ড ভাঙতে যে পরিমাণ এনার্জি আমাদেরকে দিতে হয়, বা একটা বন্ড ফর্ম করলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, তাকে আমরা কি বলবো? বন্ড এনার্জি বা বন্ধন শক্তি বলবো। এটা কিন্তু তোমরা অলরেডি বুঝে যাওয়ার কথা বা জানার কথা। এবং এই বন্ড এনার্জি রিলেটেড বা বন্ধন শক্তি রিলেটেড আমরা তিন ধরনের বেসিক পড়ছিলাম, তিনটা বেসিক পয়েন্ট। কি ছিল? প্রথমত, বন্ড যখন ব্রেক করবে বা বন্ধন যখন আমাদের ভাঙবে, বন্ধন ভেঙে গেলে তখন আমাদের কি হবে? এই এনার্জি কি হয়ে যাবে? রিলিজ, সরি, দিতে হবে আমাদেরকে। এনার্জি করতে হবে কি? অ্যাবজর্ব করবে, বা শক্তি সে কি করবে? শোষণ করবে। আর বন্ড যখন ফর্ম করবে বা বন্ধন যখন গঠন হবে, তখন সে কি করবে? এনার্জি রিলিজ করবে বা শক্তি বিকিরণ। আর আমাদের থার্ড পয়েন্ট কি ছিল? এই বন্ড ব্রেক করতে যে পরিমাণ এনার্জি লাগে, মনে করি এটা, সেটা হচ্ছে E1। এবং বন্ড ফর্ম করতে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় কোন একটা বন্ধনের ক্ষেত্রে বা বন্ডের ক্ষেত্রে, E2, এই দুইজন অলওয়েজ কি হবে? সমান হবে, তাই না? যদি আগের চ্যাপ্টার কেউ পড়ে থাকো বা বাইরের ক্লাস করে থাকো, তাহলে কিন্তু বুঝবা যে এই তিনটা পয়েন্ট বলতে আমি আসলে কি বোঝাচ্ছিলাম। ওকে, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। আর বন্ড এনার্জির যে ডেফিনিশন, সেটাও কিন্তু আমি তোমাদের কি করছিলাম, আগের চ্যাপ্টারে দিয়ে দিছিলাম। তাই এই চ্যাপ্টারে আবার লিখে আমি আর তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমরা তাহলে আগে বাড়বো। ওকে, এখন হচ্ছিল আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিকে আমরা আসছি, সেটা হচ্ছে আমরা
এখন আমরা দেখব কিছু কম্পাউন্ড বা কিছু যৌগের স্ট্রাকচারাল ফর্মুলা দেখব বা গাঠনিক সংকেত দেখব। যদিও এই টপিকটা আসলে আমাদের চ্যাপ্টার 5 এর টপিক, বাট এই চ্যাপ্টারের মধ্যেও আমাদের বিভিন্ন কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা আমাদের জানা থাকা লাগবে। এজন্য আমি কি করতেছি কি এই টপিকটা আরেকবার একটু রিপিট দিচ্ছি। তো স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত লেখার জন্য আমরা চ্যাপ্টার 5 এ দেখছিলাম যে একটা রুল দেখছিলাম, সেটা হচ্ছে ভ্যালেন্সির মাধ্যমে বা যোজনীর মাধ্যমে কিভাবে করতে হয়, তাই না? তো ওই রুলটা আমরা এখন এখানে আর করব না, ওই রুলটা তো এমনি শিখছো, আমরা অন্য আরেকটা রুল শিখবো বা আরো কিছু আলাদা জিনিস শিখবো এই চ্যাপ্টারের জন্য, নতুন কিছু। তো প্রথমত আমরা করব কি কিছু কিছু কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তো আমাদের প্রথম টাইপ হচ্ছে হাইড্রোকার্বনস বা হাইড্রোকার্বন। যারা হাইড্রোকার্বন বলতে কি বোঝায়, যে সকল যৌগ আমাদের শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি। তো এই হাইড্রোকার্বন এগুলোর না বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তেমনই একটা গ্রুপ হচ্ছে অ্যালকেন। অনেকেই নামটা জানা থাকার কথা, এই অ্যালকেন বলতে কি বোঝায়। তো এই অ্যালকেনটা আসলে কি বোঝায়, এই অ্যালকেনদের একটা জেনারেল ফর্মুলা আছে। এই ধরনের কম্পাউন্ড গুলো জেনারেল ফর্মুলা কি, CnH2n+2, যেখানে n is equals to 1 2 3 4 যেকোনো কিছু হতে পারে। তো এটা বলতে আসলে কি বোঝায়, এই n এর মধ্যে তুমি যদি 1 বসাও, n equals to 1, তাহলে আমরা পাবো কি CH4। এখানে যদি 1 হয় তাহলে 2 into 1 plus 2 equals to কি আসে 4, তাহলে আমরা কি পাবো CH4, যেটা কিন্তু তোমরা সবাই জানো এটা কি মিথেন। তারপর n equals to 2 হলে আমরা পাবো কি C2H6, আবার n equals to 3 হলে C3H8। তো কখনো যদি তুমি দেখো যে একটা হাইড্রোকার্বন তোমাকে দেয়া আছে এবং এই যে কার্বন এবং হাইড্রোজেনের যে নাম্বার গুলো এটা এই প্যাটার্ন ফলো করে, তাহলে তুমি কি বুঝবা এটা কি একটা অ্যালকেন। এবং এই অ্যালকেনের মধ্যে আমাদের সকল ধরনের কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড বা একক বন্ধন থাকবে। তো বাই দ্য ওয়ে সিঙ্গেল বন্ড, তিন ধরনের বন্ড আছে কোভ্যালেন্ট বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড বলতে বোঝায় প্রতিটা অ্যাটম আমাদের একটা করে ইলেকট্রন শেয়ার করবে, যেমন হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন কিন্তু একটু যদি সুন্দর করে রাখি, দেখো প্রতিটা হাইড্রোজেন কিন্তু আমাদের একটা করে ইলেকট্রন শেয়ার করে তারা কি করছে সিঙ্গেল বন্ড তৈরি করছে। তো সিঙ্গেল বন্ড বলতে কি বোঝে, যখন প্রতিটা অ্যাটম একটা করে ইলেকট্রন শেয়ার করবে। আর ডাবল বন্ড বলতে বোঝায় যদি দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, যেমন অক্সিজেন। যদি খেয়াল করে দেখো অক্সিজেন আসলে এক অক্সিজেন আরেক অক্সিজেনের সাথে আসলে দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। তো একটা দুইটা তিনটা চারটা এরকম দুইটা করে ইলেকট্রন শেয়ার করে। আর ট্রিপল বন্ড বলতে বোঝায় যখন প্রতিটা ইলেকট্রন তিনটা করে ইলেকট্রন শেয়ার করে। এটা এবং এটা আমরা দেখে হচ্ছিল নাইট্রোজেনের মাঝে, নাইট্রোজেনের মাঝে। তো স্ট্রাকচারাল ফর্মুলাতে বা গাঠনিক সংকেতে আমরা এই সিঙ্গেল বন্ডকে আসলে একটা হাইফেন দিয়ে বোঝাই, যেমন এইচ এইচ, যেটা কিন্তু তোমরা দেখছো H2। আর ডাবল বন্ডকে আমরা দুইটা হাইফেন দিয়ে বোঝাই বা ইকুয়াল সাইন দিয়ে বোঝাই, যেমন এই অক্সিজেনের মধ্যে O2 এর মধ্যে ও দুইটা হাত ও। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে, একটা দুইটা তিনটা নাইট্রোজেন। তো এই অ্যালকেনের ক্ষেত্রে স্ট্রাকচারাল ফর্মুলা লেখার নিয়ম কি এটা তোমরা দেখি। যদি মনে করো CH4, তো দেখেই বুঝতেছো যে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন থাকবে। তো আমরা স্ট্রাকচারাল ফর্মুলা কিভাবে লিখবো, কার্বন এটা কি আমাদের সেন্ট্রাল অ্যাটম হবে বা কেন্দ্রীয় পরমাণু, এবং তার চারপাশে কি চারটা হাইড্রোজেন আমরা দিই। এখন মনে করো তোমাকে দিচ্ছে C2H6। তো এটার নিয়ম হচ্ছে আমাদের এখানে আছে কটা কার্বন, দুইটা কার্বন। তো দুইটা কার্বন লিখবা এবং যতগুলো কার্বন থাকবে ততগুলো কার্বনের একটা চেইন তৈরি করবা।
তো এখানে কার্বন যেহেতু দুইটা আছে, তো আমি দুইটা কার্বনের একটা চেইন তৈরি করলাম, এবং এখানে কিন্তু সিঙ্গেল বন্ড হবে, যেহেতু এটা কি একটা অ্যালকেন। এবং পরবর্তীতে আমরা কি এখন যদি ভ্যালেন্সি দেখি, প্রতিটা কার্বনের ভ্যালেন্সি কত, 4, বা যোজনী হচ্ছে 4। তো তার কিন্তু সবার কিন্তু হাত কয়টা করে থাকবে, 4টা করে থাকবে। তো এরকম কি একটা তো হাত এখানে দিয়ে দিছে, তাহলে বাকি গেছে কি প্রতিটা কার্বনের 3টা করে হাত কি ফাঁকা আছে, তাই না? এবং এই 3টা হাতের মধ্যে এখন কি কারা বসবে, হাইড্রোজেন বসবে। তো এগুলোতে হাইড্রোজেন বসায় দাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আবার যদি আমি C3H8 দেখি, তো যেহেতু 3টা কার্বন আছে, তো 3টা কার্বনের একটা চেইন বানাবো। তারপর কি এখানে কিন্তু প্রতিজনের কি হাত ফাঁকা আছে। দেখো খেয়াল করে দেখো, এই কার্বনের, আমাদের যে প্রথম কার্বন, এই কার্বনের 1টা 2টা 3টা 4টা হাত। তারপর এই কার্বনের খেয়াল করে দেখো, 1টা 2টা 3টা 4টা। আবার ওরও কিন্তু 1টা 2টা 3টা 4টা। তো এখান থেকে বুঝতে পারছো ব্যালেন্সে কিন্তু সবারটা মানে কি বলে মিলতেছে, এবং সবার মাঝে এই একটা করে কিন্তু কি আছে, বন্ড অলরেডি ফিল আপ আছে। তো বাকি যে হাতগুলো আছে, সেই হাতগুলোতে এখন কি বসবে, আমাদের হাইড্রোজেন বসবে। হাইড্রোজেন আছে 8টা, 8টা হাইড্রোজেন বসায় দাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আশা করি বুঝতে পারছো যে অ্যালকেনের স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত কিভাবে লিখতে হবে। তারপরে আমাদের আসবে হচ্ছে অ্যালকিন। ওয়েট, এখন আমাদের ইয়ে কি, অ্যালকিন। এবং এই অ্যালকিনদের জেনারেল ফর্মুলা হচ্ছে, বা জেনারেল সংকেত, সাধারণ সংকেত, সেটা হচ্ছে CnH2n। মানে কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন কি তার ডাবল থাকবে। তো এখানে যদি n এর ভ্যালু গুলো বসাই, তাহলে আমরা কি কি পাবো, C2H4, C3H6, C4H8, এরকম। তো এরকম যদি প্যাটার্ন ফলো করো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে, তাহলে তোমরা কি বুঝবে, এটা একটা হাইড্রোকার্বন প্লাস এটা কি একটা অ্যালকিন। এবং এই অ্যালকিনদের ক্ষেত্রে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড পাবো। অ্যালকিনদের মধ্যে কি পাবো, কার্বন কার্বন ডাবল বন্ড পাবো। তো এক্সাম্পল যদি দেখতে চাই, যেমন এই C2H4, এটা কিভাবে লিখবো, আবার একই কথা, কার্বনের আমরা কি করবো, একটা চেইন তৈরি করব, এবং ওই চেইনের মধ্যে এখন একটা ডিফারেন্স কি হবে, একটা ডাবল বন্ড থাকবে। যেমন এখানে কার্বন কার্বন যেহেতু যেহেতু চেইন বানাতে চাই, কার্বন আছে কত, দুইটা, তাহলে দুইটা কার্বনের চেইন বানাবো। এখন এখানে যেহেতু কি এটা একটা অ্যালকিন, তো একটা করে অ্যাটলিস্ট একটা কিন্তু কি থাকবে আমাদের, ডাবল বন্ড থাকবে। তো এখানে আছেই একটা বন্ড, তো এটাকে ডাবল বন্ড বানাতে হবে আমাদের। এখন এই কার্বন গুলোর প্রত্যেকে কিন্তু দুইটা করে বন্ড মানে হাত কিন্তু শেষ, এবং কার্বনের টোটাল হাত কয়টা, 4টা। তাই বাকি আছে কি আরো দুইটা করে, তো এই দুইটা হাত আমি দিয়ে দিলাম। এখন এই যে ফাঁকা হাতগুলো, এই ফাঁকা হাতগুলোতে কারা বসবে, আমাদের হাইড্রোজেন বসবে। তো আমি এই হাইড্রোজেন বসাই দিলাম, শেষ। তো এই হলো আমাদের কি C2H4 এর, বা আমাদের ইথিন, ইথিনের স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত। এই যে নামগুলো, এই নামগুলো তোমরা আরো ডিটেলসে পড়বা যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়াবো, তখন একদম তোমাদেরকে নিয়ম সহ বুঝিয়ে দেবো যে কিভাবে এগুলোর নাম আসে। আপাতত আর তোমাদের এগুলোর নাম আর শেখাচ্ছি না, এগুলো তোমরা যখন 11-এ যাবা, চ্যাপ্টার 11-এ, তখন আর কি এগুলো নিয়ে জানতে পারবে। তো আমরা আরেকটা দেখি, C3H6। তো একই জিনিস, আমরা কি করব, কার্বনের শিকল বানাবো বা চেইন বানাবো, কার্বন কার্বন কার্বন। এবং এটা যেহেতু কি একটা অ্যালকিন, তাই একটা বন্ড আমরা কি করব, ডাবল বন্ড বানিয়ে ফেলবো। একটা বন্ড কি করবো, ডাবল বন্ড দিব। তারপর কি, ওই যে যতগুলো হাত ফাঁকা আছে সেগুলো আমরা লিখে দিব। যেমন এই কার্বনের আমাদের কি বলে, এই যে কার্বন, এই কার্বনে হাত অলরেডি দেওয়া আছে কটা, একটা, তো বাকি আছে 3টা, তো 1 2 3। এই কার্বনে হাত দেওয়া আছে কটা, 3টা, বাকি আছে কি একটা, একটা দিলাম। এই কার্বনে হাত আছে কি অলরেডি 2টা দেওয়া আছে, তো বাকি আছে কি 2টা, তো দিয়ে দিলাম। তারপর কি,
আমরা এই হাতগুলোতে কি দিব? আমরা এই হাতগুলোতে হাইড্রোজেন দিব। তো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, যদি গুণে দেখো হিসেব কিন্তু মিলে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এইভাবে কিন্তু আমরা অ্যালকিনের কি করতে পারি, স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে পারি। তো আমাদের পরেরটাতে যাই, সেটা হচ্ছে অ্যালকাইন। এই অ্যালকাইন গুলার জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেত, সেটা হচ্ছে CnH2n-2। তো আমি যদি আবার এই প্যাটার্নটা ফলো করতে কি পাবো, C3H, কত আসবে, 3 দুগুণে 6 -2 4, C3H4। তো আমি যদি C4 দিই তাহলে কি C4H6, তারপর আমি যদি C5 দিই H8। তো এরকম যদি প্যাটার্ন দেখো কার্বন এবং হাইড্রোজেনের নাম্বারের মধ্যে, তাহলে তোমরা কি বুঝবা এটা কি আমাদের অ্যালকাইন। এবং এই অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের একটা বন্ড ট্রিপল বন্ড হবে কার্বন কার্বনের। তো আমি যদি এক্সাম্পল দেখতে যাই, মনে করো C4H6 এটা দেখাই। তো একই জিনিস, কার্বন যেহেতু চারটা আছে, চারটা কার্বনের একটা চেইন বানাই, একটা দুইটা তিনটা চারটা। এখন যেহেতু এটা কি একটা অ্যালকাইন, তাই এখানে কি একটা বন্ড কি হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে যাবে, ট্রিপল বন্ড। তারপর আমাদের স্টেপ কি, যতগুলো ফাঁকা হাত আছে সেগুলো আঁকা, একটা দুইটা তিনটা, এখানে আছে দুইটা। এখানে খেয়াল করে দেখো এই কার্বনের কিন্তু চারটা হাতে অলরেডি দেওয়া আছে, এটা কিন্তু আর কোনো হাত ফাঁকা নাই। আর এই কার্বনের কিন্তু তিনটা হাত দেওয়া আছে, বাকি একটা হাত ফাঁকা আছে, এটা দিয়ে দিলাম। তারপর যে বাকি ফাঁকা হাত আছে সেগুলোতে আমরা কি দিব, হাইড্রোজেন দিব। তো হাইড্রোজেন হাইড্রোজেন সব দিয়ে দিই। এই হচ্ছে আমার C4H6 এর স্ট্রাকচারাল ফর্মুলা। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে আমাদের পরের গ্রুপ। এতক্ষণ আমরা যা যা দেখছি এগুলো ছিল কিন্তু হাইড্রোকার্বন। এখন আমরা হাইড্রোকার্বনের আরেকটা স্পেশাল গ্রুপ দেখবো, এটা আসলে কম্পাউন্ড না, এটা হচ্ছে র্যাডিক্যাল। তোমরা তো র্যাডিক্যাল পড়ছো তাই না, যৌগমূলক চ্যাপ্টার 5-এ। তো এটা হচ্ছে একটা র্যাডিক্যাল, নাম হচ্ছে অ্যালকাইল র্যাডিক্যাল বা অ্যালকাইল যৌগমূলক। এবং এই অ্যালকাইল র্যাডিক্যাল বা র্যাডিক্যাল জিনিসটা কিন্তু তোমরা, আমি চ্যাপ্টার 5-এ তোমাদেরকে পড়েছিলাম, র্যাডিক্যাল কিন্তু আসলে বোঝায় কি, বিভিন্ন অ্যাটমের একটা গ্রুপ। এবং এই গ্রুপগুলো কিন্তু আসলে কমপ্লিট কম্পাউন্ড না, এটা কিন্তু আইদার একটা কম্পাউন্ডের পার্ট হিসেবে থাকে, নাহলে একটা আয়ন হিসেবে থাকে। এটা কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার 5-এ বলছিলাম। এখন আমি যদি এদের জেনারেল ফর্মুলা লিখতে চাই, এদের জেনারেল ফর্মুলা, তাহলে কি হবে, CnH2n+1। এখন এটা যদি একটু খেয়াল করো, আমাদের যে অ্যালকেন ছিল সেটা কি ছিল, CnH2n+2। আর এটা কি CnH2n+1। তো এটা যদি খেয়াল করো তাহলে বুঝবা কি, যে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে মাইনাস করে দিই বা সরাই ফেলি, তাহলে কিন্তু আমরা এই অ্যালকাইল রেডিকেলটা পেয়ে যাব। যেমন CH4, মিথেন, এটা থেকে একটা হাইড্রোজেন যদি আমরা সরাই ফেলি, তাহলে আমরা কি পাবো, CH3 পাবো, তাই না? এবং এখানে একটা কার্বনের কি হাত ফাঁকা থাকবে, সেটা যেটাকে আমরা কি বলবো, ফাঁকা হাত হিসেবে রাখবো। এই যে যে জিনিসটা তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের কি, অ্যালকাইল রেডিকেল একটা। এবং যদি তুমি প্যাটার্নটাও দেখো জেনারেল ফর্মুলার সাথে CnH2n+1, তো খেয়াল করে দেখবা কার্বন যেহেতু একটা আছে, হাইড্রোজেন কিন্তু 2n+1 বা 2 × 1+1 বা 3, প্যাটার্ন কিন্তু মিলে যায়। এবং এদের কিন্তু অলওয়েজ কার্বনের একটা হাত করে কি ফাঁকা থাকবে। তো এদের কিন্তু যেহেতু এটা কিন্তু আসলে কিছুই না অ্যালকেন, বাট একটা হাইড্রোজেন কম বা কার্বনের একটা হাত ফাঁকা থাকে, তো এদের কিন্তু জেনারেল যে ফর্মুলা এটা কিন্তু প্রায় অ্যালকেনের সাথে মিল আছে,
আবার এদের কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা লেখার সময় বা গাঠনিক সংকেত লেখার সময় কিন্তু আমরা সেম রুল ফলো করবো অ্যালকেনের। সেটা কি? কার্বনের চেইন নিব, কার্বনের চেইন নেওয়ার পর আমরা কি করব, মনে করো C2H5, এটা কার্বনের চেইন নিব, চেইন নেওয়ার পর আমরা কি করব, সবগুলো ফাঁকা হাতে রেখে দিব, রাখার পর হাইড্রোজেন গুলো বসাই দিব। তো হাইড্রোজেন আছে কটা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবং এই একটা হাত কি ফাঁকা থাকবে, এটাই হচ্ছে ডিফারেন্স। এখন এই যে ফাঁকা হাত, এই ফাঁকা হাতের সাথেও কিন্তু আরো বিভিন্ন ধরনের আমাদের কি যুক্ত হতে পারে, এলিমেন্ট যুক্ত হতে পারে। যেমন এই যে C2H5, এটার সাথে মনে করি এই যে ফাঁকা, এই ফাঁকাতে কিন্তু আমাদের ক্লোরিন বসতে পারে। তো ক্লোরিন যদি বসে সেটা কি আসবে? C2H5Cl, তাই না? এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এটা কিন্তু একটা কি অ্যালকাইল রেডিক্যাল, আর এটা কি ক্লোরিন যুক্ত আছে, তাই না? তো এই ধরনের স্ট্রাকচার কিভাবে লিখবা? একই জিনিস। ফার্স্ট অফ অল আগে তোমাদের কাজ হবে এই অ্যালকাইল রেডিক্যাল বা আমাদের অ্যালকাইল যে যৌগমূলক, তার ফর্মুলাটা লিখে ফেলা, স্ট্রাকচারাল ফর্মুলা, যেটা কি হবে কার্বন কার্বন, তারপর আমরা কি দেবো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিন, চার, পাঁচটা হাইড্রোজেন। এবং এই যে ফাঁকা হাত, এই ফাঁকাতে আমরা কি বাকি পার্টটা বসাবো, যেটা কি ক্লোরিন। তো এটার মাধ্যমে আমরা কিন্তু এই স্ট্রাকচারাল ফর্মুলাটা চাইলে লিখে ফেলতে পারি। আশা করি বুঝছো। তো এই ক্লোরিন বাদেও আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড যুক্ত হতে পারে, যেমন ওইচ যুক্ত পারে, ওইচ, যেটা কিন্তু আসলে অ্যালকোহলের সাথে থাকে, যদি কেউ জেনে থাকো, সেটা হচ্ছে অ্যালকোহল গুলোর মধ্যে এই ওএইচটা থাকে। তো এই ওএইচটা যদি থাকে তাহলে আমরা এটাকে ভেঙে কিভাবে লিখবো, ও এইচ এভাবে লিখবো। যেমন এই যে মনে করো এই C2H5Cl, এটা না থেকে যদি এটা C2H5OH হইতো, তাহলে এখানে কিন্তু এখন কি বসতো, একটা ওএইচ বসতো। তো এই ওএইচ কে আমরা এইভাবে লিখবো, ও এইচ। আবার এই ওএইচ এর জায়গায় যদি COOH থাকে, এটার মধ্যে জায়গায় যদি COOH থাকে, তাহলে আমরা লিখবো হচ্ছে এভাবে, সি দিব, কার্বন এখানে একটা ডাবল বন্ড ও, একটা ও এইচ। আবার এটার জায়গায় যদি CH ও থাকে, তাহলে আমরা সি ডাবল বন্ড ও আর একটা এইচ দিব। আশা করি বুঝতে পারছো, এটা ইজি আছে। ওকে, এতক্ষণ আমরা যা যা দেখছি এগুলো ছিল হচ্ছে কি আমাদের হাইড্রোকার্বনস, বা যে সকল কম্পাউন্ডে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, তাই না? এখন এদের বাদেও তো আরো বিভিন্ন ধরনের কি থাকতে পারে, আমাদের যৌগ আছে। তো এরকম কিছু পপুলার কম্পাউন্ড আমরা এখন দেখবো, কিছু পপুলার কম্পাউন্ড যেগুলো তোমরা কি বলে ডেইলি ইউজ করো, এগুলো। আর এগুলো অলরেডি তোমরা জানো, জানা থাকা উচিত। সেগুলো হচ্ছে যেমন পানি, পানিটা কি হবে অক্সিজেন ডাবল বন্ড এইচ, ডাবল বন্ড কি, ও সরি আমি কি লিখতেছি এটা, অক্সিজেন সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ। তারপর অ্যামোনিয়া, সেখানে কি নাইট্রোজেন, তার সাথে হাইড্রোজেন তিনটা থাকবে সিঙ্গেল বন্ড করে। তারপর আছে আমাদের কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু খেয়াল করে দেখো কার্বন কিন্তু একটা। এবং এই ধরনের স্ট্রাকচারাল ফর্মুলা লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু অলওয়েজ সেন্ট্রাল অ্যাটম কোনটা সেটা কিন্তু বের করে নিবা। তো এখানে আছে কার্বন অক্সিজেন, তো কার্বন দিলাম, ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। তারপর আমাদের আছে হচ্ছে মনে করো PCl5, এটা কিভাবে লিখবো, ফসফরাস, ক্লোরিন, 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 ক্লোরিন। এই কয়েকটা আর কি তোমাদেরকে দেখা রাখলাম পপুলার, যেগুলো তোমরা অলরেডি জানা থাকার কথা। এখন হচ্ছে আরেকটা অক্সি অ্যাসিড। তো এই অক্সি অ্যাসিড জিনিসটা কি? এই অক্সি অ্যাসিড বলতে বোঝায় যে সকল অ্যাসিডে আমাদের অক্সিজেন থাকবে, যেমন সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, তারপর কি ফসফরিক অ্যাসিড। এসব যেগুলো, এগুলোকে আমরা বলবো কি অক্সি অ্যাসিড, কারণ এই সকল অ্যাসিডের মধ্যে আমাদের অক্সিজেন আছে। আশা করি বুঝতে পারছি। এরকম তো একটা অ্যাসিড আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের অক্সি অ্যাসিড হবে না। কারণ কি? কারণ এটার মধ্যে আমাদের কোনো ধরনের অক্সিজেন নেই। তা এখন এই অক্সি অ্যাসিড গুলোর স্ট্রাকচারাল ফর্মুলা লেখার নিয়ম কি, বা এগুলো কিভাবে লিখবো?
এটার ক্ষেত্রে তোমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন কখনো একলা থাকবে না। আমাদের হাইড্রোজেন কখনো একলা থাকবে না। হাইড্রোজেন অলওয়েজ OH হিসেবে থাকবে, OH হিসেবে থাকবে। আর OH হিসেবে থাকা মানে কি আসলে OH এইভাবে থাকা, যেটা আমরা কিন্তু দেখেছিলাম। তো এটা বলতে আসলে কি বোঝায় দেখাই, মনে করো সালফিউরিক অ্যাসিড, এটার সেন্ট্রাল অ্যাটম কি সালফার, সালফার মাঝে লিখবা। এবং খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা। তো হাইড্রোজেন যেহেতু দুইটা আছে, তো হাইড্রোজেন কিন্তু একলা থাকবে না, তার কি এইভাবে থাকবে, OH হিসেবে থাকবে। তো আমরা এখানে দুইটা OH লিখবো, OH। এখন এই দুইটা যে অক্সিজেন সে নিল, সেটা এখান থেকে নিছে, তাই না? তো আর বাকি আছে কয়টা অক্সিজেন, দুইটা অক্সিজেন। আর অক্সিজেনের যেহেতু ভ্যালেন্সি দুই, তো এখানে কিন্তু ডাবল বন্ড হিসেবে দুইটা অক্সিজেন থাকবে। এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। আবার এটা দেখি, মনে করো কার্বনিক অ্যাসিড H2CO3। তো এখানে আমাদের ইউনিক অ্যাটম যেহেতু কার্বন, তাই এটা কিন্তু আমাদের সেন্টার অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। এবং এখানে যেহেতু হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, তাই এটার ক্ষেত্রে আমরা কি দেখবো, দুইটা OH পাবো, একটা OH, দুইটা OH। আর OH গুলোকে আরেকটু যদি ভেঙে লিখতে চাও, এখানে একটা H, এখানে একটা H, এভাবে চাইলে লিখতে পারো আরো ডিটেলসে লেখার জন্য। তো দুইটা হাইড্রোজেনের জন্য দুইটা অক্সিজেন নিয়ে নিছি, আছে আর কয়টা অক্সিজেন, একটা অক্সিজেন। সেই অক্সিজেন কিভাবে থাকবে, ডাবল বন্ড হিসেবে থাকবে। তো এটা হচ্ছে কি আমাদের কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। তারপরে আমরা যদি আরেকটা দেখি, মনে করো H3PO4, ফসফরিক অ্যাসিড। তো এটার ক্ষেত্রে আবার সেম জিনিস, ফসফরাস হচ্ছে কি আমাদের সেন্ট্রাল অ্যাটম, হাইড্রোজেন আছে তিনটা, তাহলে আমাদের এখানে কি তিন ধরনের কি পাবো, OH পাবো, একটা OH, দুইটা OH, তিনটা OH। আমি আর OH টা ভাঙে দেখাচ্ছি না, তোমরা নিজেরাও লিখতে পারবা, তাই আমার এটা দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের OH। এখন তিনটা হাইড্রোজেন তো লেখা শেষ, বাকি আছে কয়টা অক্সিজেন, আর একটা অক্সিজেন। সেটা কিভাবে থাকবে, ডাবল বন্ড হিসেবে থাকবে। তো এটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা। তারপরে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড HNO3। তো এটা কিভাবে থাকবে, নাইট্রোজেন লিখলাম, হাইড্রোজেন আছে যেহেতু একটা, একটা OH লিখবো, বাকি আছে কি দুইটা অক্সিজেন, তো ডাবল বন্ড, ডাবল বন্ড। তো এইভাবে চাইলে এগুলো হচ্ছে কি আমাদের অক্সি অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা। এখন আমরা এই দুইটার বাইরে আর দুইটা এক্সট্রা দেখবো, দুইটা এক্সট্রা কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা শিখবো। সেটা হচ্ছে N2O5, এবং এটা স্ট্রাকচারাল ফর্মুলা হবে NON, ডাবল বন্ড, এখানে O, এখানে O, ডাবল বন্ড। এখন এখানে কোশ্চেন হতে পারে, ভাইয়া এই অ্যারোটা বলতে কি বোঝাচ্ছেন? আসলে অ্যারোটা বলতে আসলে বোঝায় হচ্ছে আমাদের কনজুগেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটা কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টার 5-এ পড়াছিলাম, যখন ওই যে কি বলে কোভ্যালেন্ট বন্ড এগুলো পড়ানোর পরে কিন্তু তোমাদেরকে যে এই বন্ডটা নিয়ে হালকা একটা আইডিয়া দিয়েছিলাম। এখন এইগুলো নিয়ে আর আইডিয়া দিব না, তেমন কিছু বলার নাই, জাস্ট জেনে রাখো যে স্ট্রাকচারাল ফর্মুলাটা এরকম। আর আরেকটা হচ্ছে O3, যেটাকে আমরা বলি ওজোন, ওজোন গ্যাস যেটা শুনছো, ওজোন লেয়ার সেটা। তো এই O3 স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে অক্সিজেন, এখানে ডাবল বন্ড O, এখানে ট্রিপল, একটা সিঙ্গেল বন্ড O। এবং এটা খুবই একটা এক্সেপশনাল স্ট্রাকচারাল ফর্মুলা, এটা কোনো কি বলে আমাদের রুল ফলো করে না, এটা জাস্ট এরকম। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের যত ধরনের স্ট্রাকচারাল ফর্মুলা ছিল, সেগুলো আমরা শিখলাম এখন। তো আমরা কি কি শিখলাম, ফার্স্ট অফ অল আমরা শিখছি হচ্ছে অ্যালকেন, তারপরে আমরা শিখলাম অ্যালকিন, তারপরে আমরা শিখলাম অ্যালকাইন, পরে আমরা শিখলাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরালে কি আসে, সেটা হচ্ছে অ্যালকাইল রেডিকেল বা অ্যালকাইল যৌগমূলক। তারপরে আমরা শিখলাম হচ্ছে অক্সি অ্যাসিড, এবং এই অক্সি অ্যাসিডের পরে আমরা শিখলাম দুইটা এক্সট্রা জিনিস। আশা করি বুঝতে পারছি এগুলো। ওকে, তো এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ চেঞ্জ অফ হিট বা তাপের পরিবর্তনের হিসাব।
আগের চ্যাপ্টারে আমরা এই চেঞ্জ অফ হিট নিয়ে পড়ছিলাম, এবং চেঞ্জ অফ হিট কি ছিল যেটা আবার রিক্যাপ করি। আমাদের মনে করি একটা রিভার্সিবল রিঅ্যাকশন বা উভমুখী বিক্রিয়া, এটার মধ্যে হিট তৈরিও হতে পারে, হিট রিলিজও হতে পারে। তো এই হিট রিলিজ বা হিট তৈরি এটাকে আমরা প্রকাশ করি ডেল এইচ দিয়ে, এবং এই ডেল এইচ কে আমরা চেঞ্জ অফ হিট দিয়ে বুঝাই, চেঞ্জ অফ হিট বুঝাই বা তাপের পরিবর্তন বুঝাই। এখন এই ডেল এইচ এর একটা ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে শিখছিলাম, সেটা হচ্ছে কি ডেল এইচ ইজ ইকুয়ালস টু টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাক্টেন্টস বা বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি মাইনাস টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্টস, টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্টস বা উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি। এটা ছিল আমাদের আগের চ্যাপ্টারে, এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। এখন এই চ্যাপ্টারে এই ফর্মুলাটা বাদ আরেকটা ফর্মুলা আছে যেটা কিন্তু আমাদের ইন্টারনাল এনার্জি নিয়ে, আমরা যে কিছুক্ষণ আগে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি পড়ছিলাম, সেটা নিয়েও একটা ফর্মুলা আছে এই ডেল এইচ এর। এটা একদমই সেম, জাস্ট একটু উল্টা। সেটা হচ্ছে কি এখানে হবে টোটাল আমাদের ইন্টারনাল এনার্জি, আগের ছিল কি বন্ড এনার্জি কি রিঅ্যাক্ট্যান্ট না, এখানে হবে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হবে আসলে, মানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক হবে। আগে ছিল কি এই বন্ড এনার্জিতে ছিল আমাদের রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তিতে যখন ফর্মুলাটা লিখি সেখানে আমাদের উল্টায় যায়, এবং সেটা কি হয়ে যায় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট হয়ে যায়, মাইনাস আমাদের ইন্টারনাল এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। এটা আর কি তোমাদের জানার জন্য আর কি বলে রাখছি। এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। এখন কোন ফর্মুলা আমরা আসলে ইউজ করবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এই প্রথম ফর্মুলাটা যেটা আমাদের আগে চ্যাপ্টারে পড়ছিল, সেটাই আমরা আসলে ইউজ করব। এবং এটার মধ্যে আমাদের একটা চার্টও মুখস্থ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বন্ডের বা বিভিন্ন ধরনের বন্ধনের বন্ড এনার্জি বা বন্ধন শক্তি কি হয় সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই চার্টটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, খেয়াল করে দেখবা। তো এই চার্টটা আমি হেভিলি রিকমেন্ড করবো হচ্ছিল সবগুলোই মুখস্থ রাখতে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদেরকে এখানে দাগে দেওয়া আছে। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা, সাতটা আমি তোমাদেরকে দাগাই দিছি, মানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, মানে এগুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু হেভিলি রিকমেন্ড করব হচ্ছে সবগুলো মুখস্থ করতে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের বন্ড এনার্জি এবং কিভাবে তাপের পরিবর্তন হিসাব করতে হয় সেটার একটা ফর্মুলা আমরা শিখলাম। এখন এই ফর্মুলাটা একদম ক্লিয়ারলি তোমরা এখনো হয়তো বুঝো নাই, তো এই মানে কিভাবে এই ফর্মুলাটা ইউজ করব আমরা, তো সেটা করার জন্য আমরা এখন কিছুক্ষণ পরে একটা ম্যাথ দেখবো, ম্যাথের মাধ্যমে বুঝাবো। তার আগে আমি আগে বলে রাখি, সেটা হচ্ছে এটা আগেও বলছিলাম, সেটা হচ্ছে বন্ড এনার্জি যেটা, সেই বন্ড এনার্জির ইউনিট হচ্ছে কি আমাদের কিলোজুল পার মোল। তো এই যে যতগুলা নাম্বার দেখতেছো 326, 344, 615, এগুলো বলতে এগুলো আসলে হচ্ছে কি কিলোজুল পার মোল ইউনিটে আছে। যেমন সিসিএল, এই বন্ডের বন্ড এনার্জি বা বন্ধন শক্তি হচ্ছে কত 326 কিলোজুল পার মোল। বা এটা থেকে আমরা কি বুঝি, এক মোল সিসিএল বন্ড ফর্ম করতে বা বন্ধনটা তৈরি করতে আমাদের 326 কিলোজুল এনার্জি দিতে হয়, সরি নিতে হয় বা রিলিজ হয়। আর এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে আমাদের কি করতে হবে 326 কিলোজুল দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো ওকে, এখন আমরা এটা ম্যাথ গুলো দেখি কিভাবে এই আমরা এই ডেল এইচটা হিসাব করব, যে এইভাবে আমরা কিভাবে করি। তো নর্মালি তোমাদের এই কি বলে তোমাদের সিকিউর মধ্যে এই বন্ড এনার্জি গুলো দিয়ে দেয়া থাকবে, কিন্তু বাই চান্স যদি দেয়া না থাকে, যাতে তোমরা আটকে না যাও, তাই আমি রেকমেন্ড করবো কি সবগুলো মুখস্থ রাখার। ওকে, তো এখন আমরা ম্যাথ দেখি কিভাবে ডেল এইচটা হিসাব করা যায়। তো স্টেমটা যদি খেয়াল করো বা উদ্দীপকটা যদি খেয়াল করো, সেখানে কি আছে আমাদের 3s2 এর সাথে x2 যোগ হয়ে আমাদের 2x(h3) তৈরি করছে, এবং বলা হয়েছে এই যোগের মধ্যে ডেল এইচটা কত। এবং তোমাদের এখানে বন্ড
এনার্জি দেয়া আছে। এখন তোমরা যদি মানে এতদিন যা যা ভাইয়া পড়াইছি সবগুলো যদি খেয়ালভাবে পড়ে থাকো, তোমরা অলরেডি বুঝতে পারবে যে এই এক্সটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। এই এক্সটা আসলে কি, আমাদের নাইট্রোজেন কিন্তু। এবং এই রিয়াকশনটা আসলে কিছুই না, সেটা হচ্ছে কি 3H2 প্লাস N2, সেখান থেকে আমাদের কি হয় 2 অ্যামোনিয়া তৈরি হয়। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের হেবার বোস রিয়াকশন। তো এই যে আমাদের রিয়েকশন, এই রিয়েকশনে আমরা এখন কি বের করব, ডেল এইচ বের করব। এবং তোমরা যদি আগেও আমার ক্লাসগুলো করে থাকো, তাহলে আমরা তুমি জানে থাকবা যে আমরা এখানে কি করব। এখানে আমরা আসলে যদি ডেল এইচটা বের করি, ডেল এইচটা বের করার মাধ্যমে আমরা আসলে কি জানতে পারবো, কোনো কিছু এক্সোথার্মিক কিনা বা কোনো কিছু কি এন্ডোথার্মিক কিনা, বা কোনো কিছু তাপ উৎপাদী কিনা বা তাপহারী কিনা। তো ডেল এইচটা কিভাবে বের করব, প্রথম নিয়ম হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানেও, যেহেতু এখানে কিন্তু ক্যালকুলেশন চলে আসছে, আমরা এখানে কি করব, এখানে আমরা সবকিছুকে ব্যালেন্স করে রাখবো। এটা একদম তোমাদের কি বলে মাস্ট। তুমি যদি ব্যালেন্স না করো, আমরা কিন্তু আগের চ্যাপ্টার গুলো তো জানছি যে আমরা যদি কোনো কিছু ব্যালেন্স না করি, তাহলে আমাদের এই যে যে যতগুলো ক্যালকুলেশন আমরা করব, এই ক্যালকুলেশন গুলো আসলে কি হবে, ঠিক হবে না, ভুল হবে। তাই আমাদের কিন্তু এখানে অবশ্যই অবশ্যই সবসময় ব্যালেন্স করে রাখতে হবে সবকিছুকে। ওকে, তো এখন আমি যদি, তাহলে আমরা শুরু করি, ডাইরেক্টটা বের করো। তো রিয়েকশনটা আমি ফার্স্টে লিখবা, লেখার পরে তোমাদের কাজ হচ্ছে প্রতিটা রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টের স্ট্রাকচারাল ফর্মুলা হিসেবে লেখা, বা স্ট্রাকচারাল ফর্মুলা হিসেবে রিয়েকশনটা লেখা। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের স্ট্রাকচারাল ফর্মুলা যদি লিখি সেটা কি এইচ এইচ, তাই না? তো তিনটা এইচ এইচ, প্লাস নাইট্রোজেনের কি এন, ট্রিপল বন্ড এন। তারপরে আমরা যদি অ্যামোনিয়া লিখি, যেটা আগেও পড়ছিলাম, সেটা কি দুইটা নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাই না? তো এইভাবে আমরা কি করলাম, স্ট্রাকচারাল ফর্মুলাটা বা গাঠনিক সংকেতটা লিখে ফেললাম। তারপরে আমরা কি করব, এখন আমরা ডেল বের করার সময় নিয়ম কি পড়লাম, যে এদের সবার টোটাল বন্ড এনার্জি মাইনাস কি এদের টোটাল বন্ড এনার্জি, তাই না? তো আমাদের এখন কি কাজ, আমাদের কাজ হচ্ছে এদের সবার টোটাল বন্ড এনার্জি বের করা। তো রিয়েক্ট্যান্ট বা বিক্রিয়ক সাইডে, রিয়েক্ট্যান্ট বা বিক্রিয়ক সাইডের আমি যদি টোটাল এনার্জি বের করতে চাই, তাহলে এখানে খেয়াল করো আমাদের আসলে কি কি আছে, তিনটা এইচ এইচ বন্ড আছে এবং একটা কি আছে, এন ট্রিপল বন্ড আছে। এবং তুমি যদি টেবিলটা খেয়াল করো, এই এইচ এইচ বন্ড এটার জন্য এনার্জি কত, 436। তো আমাদের যদি টোটাল বন্ড এনার্জি আমি বের করতে চাই, বা ডেল বি1 বের করতে চাই, তো 3 ইন্টু কত হবে এখন, এই এইচ এইচ এর একটা এইচ এইচ কত 436, তিনটা কত হবে, তিনটার গুণ হবে 436, প্লাস আমাদের নাইট্রোজেনেরটা যদি আমি এখন দেখি, নাইট্রোজেনেরটা আমাদের কত আছে, এই যে নাইট্রোজেন বলতে আসলে এক্সেসটা বলেছে। আর বাই দ্য ওয়ে তোমাদের এখানে কিন্তু এই এক্সেসটা তোমাদের কিন্তু বলে দিতে হবে যে এই এক্সটা আসলে কি, এক্সটা যে নাইট্রোজেন সেটা কিন্তু তোমাদের বলে দিতে হবে। তো এই এক্স এক্স এটারটা কত দেওয়া আছে 946, তো এটা কত আসবে প্লাস 946 কিলোজুল পার মোল, তাই না? তো আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 3 ইন্টু, আমি ক্যালকুলেট করি 3 ইন্টু 436 প্লাস 946, তাহলে আসে 2254 কিলোজুল পার মোল। এটা হচ্ছে কি রিয়েক্টেন্ট গুলার টোটাল বন্ড এনার্জি। এখন আমি যদি প্রোডাক্টের টোটাল বন্ড এনার্জি বের করতে চাই, প্রোডাক্ট বা উৎপাদের টোটাল বন্ড এনার্জি বের করতে চাই, তো আমরা এখানে কি দেখবো, এখানে আসলে দেখো একটা যে আমাদের অ্যামোনিয়া কম্পাউন্ড, এই একটা অ্যামোনিয়া কম্পাউন্ডের মধ্যে আমাদের আসলে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে। এই যে একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, তারপরে দুইটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, তারপর কি আমাদের 3 নাম্বার নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, তাই না? তো একটা কম্পাউন্ড বা একটা এলিমেন্ট, সরি একটা মলিকিউলের মধ্যে আছে তিনটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, কিন্তু আমাদের আছে কটা মলিকিউল, দুইটা। দুইটা মলিকিউলে কটা থাকবে, 6টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড থাকবে, তাই না?
এবং এই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডের এনার্জি কত দেওয়া আছে? এই যে 391। তো আমাদের প্রোডাক্টের টোটাল বন্ড এনার্জি কত হবে? 6 বা ডেল বি টু কত হবে? 6 ইন্টু 391। এটা যদি আমরা বের করি তাহলে কত আসে? 6 ইন্টু 391 আমাদের আসে 2346 কিলোজুল পার মোল। তারপরে আমাদের কাজ কি? ডেল এইচ যদি বের করতে হয়, রিঅ্যাকটেন্ট মাইনাস প্রোডাক্ট করতে হবে, তাই না? তো ডেল বি 1 মাইনাস ডেল বি 2, তো কত আসে? 22454 মাইনাস 2346। এবং এটা যদি আমরা মাইনাস করি তো আমরা কত পাবো? 2254 মাইনাস 92 কিলোজুল পার মোল। এবং খেয়াল করে দেখো, আগের যে চ্যাপ্টারে আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারেও কিন্তু আমরা এই এক্সাক্ট ভ্যালুটাই কি পড়ছিলাম না, যে আমাদের হেবারবোস যে রিয়েকশন, সেই রিয়েকশনের ডেল এইচ হচ্ছে -92 কিলোজুল পার মোল। তো ওই সময় তো আমি তোমাদেরকে বন্ড কিভাবে ব্রেক করে, কিভাবে মনে করো বন্ড ব্রেক করে এবং কিভাবে আমাদের বন্ড ফর্ম করে এটা আসে সেটা আমি বুঝেছিলাম, কিন্তু ম্যাথমেটিক্যালটা হালকা পাতলা কি বলে ছোট সিম্পল ওয়েতে বুঝেছিলাম। এখন কিন্তু তোমরা কি বলে এই চ্যাপ্টারে এসে তোমরা জানতে পারছো যে আসলে এক্সাক্ট ক্যালকুলেশনটা কি, এক্স্যাক্টলি আসলে এখানে কিভাবে আমরা 92 কিলোজুল পাই। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথ হলো এই যে দুইটা ম্যাথ দেখাচ্ছে আসলে এগুলো কিন্তু তোমাদের বোর্ড থেকে আসা ম্যাথ, বা এই ধরনের ম্যাথই কিন্তু তোমাদের বোর্ড এবং কলেজে আসে কিন্তু। তো আমাদের পরের ম্যাথটা হচ্ছে, এখানে আমাদের C2H6, তুমি যদি প্যাটার্ন ফলো করো, এখানে আছে কি 2, 2 দুগুণে 4 হয়, প্লাস 2 করলে কি আসে? 6 আসে। মানে এটা কিন্তু আসলে CnH2n+2 ফরম্যাটে আছে। এবং CnH2n+2 ফরম্যাট মানে কি? এটা আমাদের অ্যালকেন, এবং অ্যালকেনে কিন্তু সবসময় কি সবকিছু সিঙ্গেল বন্ডে থাকবে। তো আমাদের এখানে কি বলছে? ক্লোরিন সরি CCl, এটার কি বন্ড এনার্জি বের করতে বলছে, এই 1 নম্বর রিয়েকশনের CCl এর বন্ড এনার্জি। তো আমি যদি রিয়েকশনটা লিখি C2H6 প্লাস ক্লোরিন C2H5Cl প্লাস HCl প্লাস 481 কিলোজুল। তো আমাদের ফার্স্ট কাজ কি? সবকিছুকে স্ট্রাকচারাল ফর্মুলাতে ভাঙা। তো এটা কি একটা অ্যালকেন, তো এটাকে যদি লিখি তো এইভাবে লিখবো, কার্বন কার্বন, তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখনো যদি না বুঝে থাকো যে কিভাবে আমাদের এই স্ট্রাকচারাল ফর্মুলাটা আসছে, তাহলে আবার ওই ভিডিওটা দেখ, মানে ভিডিওর পার্টটা দেখো, মানে যেখানে আমি তোমাদেরকে বুঝেছিলাম যে স্ট্রাকচারাল ফর্মুলাটা কিভাবে লিখতে হয়। আর যদি তাও বুঝে না থাকো তাহলে ভাইয়াকে জানাতে পারো যে ভাই আমি এখনো বুঝিনি। ওকে, তো C2H6 এর স্ট্রাকচার ফর্মুলা এটা, প্লাস ক্লোরিন কি, যেহেতু ক্লোরিন হচ্ছে কি তাদের ভ্যালেন্সি 1, তাই ক্লোরিনের মধ্যে একটাই বন্ড থাকবে। তারপর C2H5Cl, এই ধরনের কম্পাউন্ড আমরা কি বলছিলাম, এটা কি এই পার্টটা হচ্ছে আসলে অ্যালকাইল রেডিক্যাল বা অ্যালকাইল যৌগমূলক। তো এগুলো কিন্তু অ্যালকেনের মতো লিখবো, কার্বন কার্বন দিব, একটু ফাঁকা করে লিখি, কার্বন কার্বন দিব, হাইড্রোজেন দিব, হাইড্রোজেন দিব, তারপর এখানে ক্লোরিন দেব, আর কি দেব? হাইড্রোজেন ক্লোরিন প্লাস 481 কিলোজুল। তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন বন্ড এনার্জি থেকে প্লাস থেকে মাইনাস করে। তোমাদের আসলে চাওয়া হয়েছে কি, এই যে এটা, এই যে সিসিএল, এটার বন্ড এনার্জি চাওয়া হয়েছে আসলে, এদের মধ্যে আসলে বন্ড এনার্জি কত। তো ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করার জন্য খেয়াল করে দেখো আমাদের কি কি করতে হবে। ফার্স্ট অফ অল রিঅ্যাকট্যান্ট গুলো বের করব, তারপর কি প্রোডাক্টের বের করব। তো আমি এখন ধরে নিতেছি এটা যেহেতু আমরা জানি না এটা হচ্ছে এক্স, এটার ভ্যালু হচ্ছে এক্স, আমাদের এই এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এখন খেয়াল করে দেখো রিঅ্যাকট্যান্টের সাইডে ইস, আমাদের খেয়াল যদি করি, আমাদের সিএইচ এই বন্ড কয়টা আছে? একটা, দুইটা, সরি, একটা, একটা, দুইটা, তিনটা,
4টা, 5টা, 6টা। আমাদের এখানে 6টা সিএইচ বন্ড আছে এবং আবার খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা সিসি বন্ডও আছে। তো একটা কি আছে, সিসি বন্ড আছে। আর এখানেও কিন্তু একটা কি আছে, একটা সিএল বন্ড আছে। কারণ আমাদের কাজ কি, এদের সবারটা কি যোগ করা। তো টেল বি ওয়ান কি হবে, 6 × সিএইচ এর ভ্যালু কত দেওয়া, 414। তো 414 প্লাস সিসি এরটা কত দেওয়া, সিসি এখানে ক্লোরিন ক্লোরিন দেওয়া আছে, সিএইচ দেওয়া আছে, এইচসিএল দেওয়া আছে। এই যে খেয়াল করে দেখো এখানে সিএইচ দেওয়া আছে, সিএল দেওয়া আছে, এইচসিএল দেওয়া আছে, বাট সিসি এরটা দেওয়া নেই। তো আমাদের এখানে কি করতে হবে আসলে, এই সিএসি এরটাও কিন্তু এই যে মুখস্থ থাকে করতে হবে। ও এখানে আমি একটা মিস করে বলছি, এটাও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, সিসি। এবং এটা কত, 344 কিলোজুল পার মোল। তো আমরা বসাই দিই 344 কিলোজুল প্লাস ক্লোরিন 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 এটা কত দেওয়া, 244 কিলোজুল, 244 কিলোজুল। এখন আমরা যদি এটা হিসাব করতে চাই, চলো হিসাব করি, মনে করো ক্যালকুলেটর দিয়ে করি। তো আমাদের ফার্স্ট হিসাব কি, 6 × 414, তাই না? তো 6 × 414 প্লাস আমাদের কত জানি দেওয়া আছে, 344 এবং 244, 344 এবং 244। তাহলে আসে হচ্ছে 3072। ওকে, এটা আমাদের আসে কি 3072 কিলোজুল পার মোল। আবার এখন আমরা বের করব কোনটা, প্রোডাক্টের সাইড। তো প্রোডাক্টের সাইডে আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা যদি খেয়াল করি এখানে কি কি আছে, সিএইচ একটা আছে, সিএইচ দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। তো এখানে আমাদের 5টা সিএইচ বন্ড আছে, তারপর একটা কি সিসি বন্ড আছে, তারপর একটা কি আছে সিসিএল বন্ড আছে, যেটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে এবং এটাকে আমরা ধরবো এক্স। তারপর আমাদের কি আছে, একটা এইচসিএল বন্ড আছে, এইচসিএল বন্ড আছে। এই 4 ধরনের বন্ড আছে। তো এখন আমি যদি বের করতে চাই ডেল বি টু, তো 5 × সিএইচ, তো আমাদের সিএইচ কত, 414। তারপর একটা সিসি কত, 344। আর সিসিএল একটা আমরা কত ধরলাম, এক্স। আর এইচসিএল একটা কত দেওয়া, এইচসিএল এর দেওয়া হচ্ছে 431, 431। তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, চলো করি, 5 × 414 প্লাস 344 প্লাস 431, আসে কত, 2845 কিলোজুল পার মোল। তো 2845 প্লাস এক্স কিলোজুল পার মোল। তো এখন ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ডেল এইচ ইকুয়ালস টু কি, ডেল বি ওয়ান মাইনাস ডেল বি টু। তো আমি এখানে এখন আমাদের ডেল ইসটা লাগবে, খেয়াল করে দেখো এখানে কত আছে, 481 কিলোজুল প্লাস আছে কিন্তু। এবং এখানে যদি প্লাস হিসেবে আছে মানে কি, এটা কিন্তু এক ধরনের এক্সোথার্মিক রিঅ্যাকশন, যে রিঅ্যাকশন কিন্তু এইটা কি হয়েছে, আমাদের প্রডিউস হয়েছে। এখন এটা যদি হিট প্রডিউস হয়, হিট প্রডিউস হয় মানে কি এক্সোথার্মিক, এবং এক্সোথার্মিক ক্ষেত্রে আমাদের ডেল এইচ কিন্তু কি হিসেবে থাকে, নেগেটিভ হিসেবে থাকে। তো এখানে প্লাস হিসেবে আসছে মানে তুমি কিন্তু এখন ডেল এইচ যদি প্লাস হিসেবে দিয়ে দাও তাহলে কিন্তু এটা পুরো ভুল হয়ে যাবে তোমাদের। তোমাদের এখানে খেয়াল করতে হবে যে এখানে যে প্লাসটা দেওয়া আছে এটা বলতে আসলে বোঝাচ্ছে কি, এটা আসলে প্রডিউস হয়েছে। প্রডিউস হওয়া মানে কি, এটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের ডেল এইচ অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়। তো ডেল যদি নেগেটিভ হয় আমাদের এখানে ডেল এইচ এর ভ্যালু কত হবে আসলে, নট +481 বাট
-481। তো আমি যদি এখন ভ্যালুটা বসাই, -481 কিলোজুল ইজ ইকুয়ালস টু ডেল বি অন কত, 3072 মাইনাস অফ 2845 প্লাস এক্স। তো আমি যদি এখন এটা হিসাব করি, -481 3072 মাইনাস 2845 মাইনাস এক্স, এক্সটাকে ওদিকে নিই, তাহলে আসে কি 3072 মাইনাস 2845 প্লাস 481। তো আমি যদি ক্যালকুলেটরে করতে যাই তাহলে কি আসে, 3072 মাইনাস 2845 প্লাস 481, এবং আমাদের অ্যান্সার আসে কি 708। তো এক্স এর ভ্যালু কি আসে 708 কিলোজুল পার মোল। তো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো আমরা কি বলতে পারি, সিসিএল এর বন্ড এনার্জি কত, 708 কিলোজুল পার মোল। আশা করি সবাই বুঝতে পারছো এখন পর্যন্ত যা যা পড়েছি। আর এমন যদি কিছু থাকে যেটা ভাইয়া বলছি কিন্তু বুঝো নাই, তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, আইদার ভাইয়াকে হোয়াটসঅ্যাপ বা যে কোনো ফরম্যাটে জানানো, বা তোমরা ক্লাসে আমার ভাইকে জানাবা যে ভাইয়া এই পার্টটা বুঝি নাই বা ওই পার্টটা বুঝি নাই। তাহলে আজকের জন্য একটু কি, টাটা।